বাংলাদেশে প্রাথমিকভাবে যেটা হয়েছে সেটা হচ্ছে 5ই আগস্ট পর্যন্ত একটা প্রায় 15-16 বছরের, আমরা যদি খুব অ্যাকুরেটলি বলতে চাই, একটা মাফিয়াতান্ত্রিক সরকার ছিল। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়, বা আমি যদি খুব সরাসরি বলি, বাংলাদেশে যে বাঙালি হিন্দু, সেই বাঙালি হিন্দুর মূল সংকটের জায়গাটা যেটা হয়েছে সেটা একটা রাজনৈতিক সংকট। রাজনৈতিক সংকটটা হচ্ছে দীর্ঘদিন ঐতিহাসিক কারণে বাংলাদেশের জনগণের যে হিন্দু প্রপোর্শন, তার একটা অংশ, বড় অংশ আওয়ামী লীগের ভোটার ছিল। আমরা বহু ক্ষেত্রে দেখলাম যে যেহেতু এখানে, এবং বিশেষত 5ই আগস্টের পরে ভারতীয় মিডিয়ার তরফ থেকে যে ধরনের সিস্টেমিক অপপ্রচার করা হলো, মানে এটা মিস ইনফরমেশন, এগুলো ডিস ইনফরমেশন, এগুলো কেউ ভুলে করে ফেলে না, মানে এটা খুব একটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে একটা মানে লক্ষ্য নিয়ে করা হলো। তো তার ফলে যেটা হয়েছে যে 5ই আগস্টের পরবর্তী সময় আসলে হিন্দুদের উপর যে নির্যাতনের ঘটনাগুলি ঘটছে, সেই ঘটনাগুলি কতখানি সত্য তা নিরূপণ করাও অনেক ক্ষেত্রে কঠিন হয়ে যাচ্ছে এই গুজবগুলোর কারণে। বাংলাদেশে কেন রবীন্দ্রনাথের ভাস্কর্য ভাঙা হলো, মানে ভাঙা হয়েছে কিনা সেটা না, বা কেন ভাঙা হলো, বা কেন তারা রবীন্দ্রনাথের ভাস্কর্য ভাঙেন, এবং পাশে একটা ফুটেজ চলছে রবীন্দ্রনাথের ভাস্কর্য ভাঙার। এবং আমি দেখেছি যে ত্রিপুরাতে একটা দুর্গা পূজা হয়েছে বাংলাদেশ থিম নিয়ে, সেখানেও সেই ভাঙা রবীন্দ্রনাথের স্কচ টেপ দেওয়া, মুখে হচ্ছে পেরেক মারা, হাতে পেরেক মারা সেই ভাস্কর্যের ছবি। এখন মজার বিষয় হচ্ছে এই ভাস্কর্য অভ্যুত্থানের সময় ভাঙা হয়নি। তো বাংলাদেশে 5ই আগস্টের পরে অনেক ঘটনা ঘটেছে, কিন্তু যে এই ঘটনাগুলো কোনো কিছুই এমন স্কেলের ঘটনা না যেটা আনপ্রেসিডেন্টেড, যেটা আগে কখনো বাংলাদেশে ঘটেনি বা যেটা চলমান ছিল না। কিন্তু মুশকিল যেটা হয়েছে যে এই ঘটনাগুলো এত বাড়াবাড়ি করে বলার ফলে মুশকিল হয়েছে যেটা, সেটা হচ্ছে যেই ঘটনাগুলো যত দ্রুত শনাক্ত করতে হতো, বা যে ঘটনাগুলো যতখানি দ্রুত স্টেপ নিতে হতো, সেটা করা যাচ্ছে না। তারা ওইখানে বসে বিভিন্ন রকম ফেক নিউজ ইন্ডাস্ট্রিয়াল স্কেলে ছড়াচ্ছে, এবং এইটার প্রভাব বাংলাদেশের হিন্দুদের মধ্যেও পড়ছে, কারণ অনলাইন স্পেস তো ভাবে করে ডিটারমাইন্ড না যে এটা বাংলাদেশি পেজ, এটা ভারতীয় পেজ। অভ্যুত্থানের শহীদদের নিয়ে জঘন্য জঘন্য প্রোপাগ্যান্ডা করছে, এবং কোন ধরনের রিকনসিলিয়েশনের প্রক্রিয়া আসতে তারা একরকম সম্পূর্ণ নারাজ। তাদের ভাবটা এমন যে তাদেরকে অন্যায়ভাবে ক্ষমতাচ্যুত করা হয়েছে, তারা সুযোগ পেলেই ক্ষমতায় চলে আসবে। তো এরকম একটা পরিবেশে আপনি আসলে মানে জনগণকে কি বলে শান্ত করবেন, কি বলে বলবেন যে না, ওরাও মানুষ, বা ওরাও, ওদেরও বলার অধিকার আছে, ওদের যাতে আক্রান্ত না করা হয়। নমস্কার, সবাইকে এই খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। আজকের অনুষ্ঠানে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ অতিথি আমাদের সঙ্গে ঢাকা থেকে যুক্ত হয়েছেন। তার নাম মেঘমল্লার বসু। যারা বাংলাদেশের রাজনৈতিক আন্দোলন সম্পর্কে খোঁজ খবর রাখেন তারা অনেকেই মেঘমল্লারকে চেনেন। মেঘমল্লার বাংলাদেশের ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, এবং বাম এবং গণ আন্দোলনের সঙ্গে খুব গভীরভাবে সে যুক্ত। আমি মেঘমল্লারকে প্রথমে এই অনুষ্ঠানে আসার জন্য দর্শকদের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। মেঘমল্লা, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাদের। আমরা যেটা তোমার কাছ থেকে প্রথমেই জানতে চাইবো সেটা হচ্ছে যে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে আমাদের দেশে নানা রকম কথা, এবং পক্ষে বিপক্ষে কোনটা ঠিক আমরা সূত্রটা জানি না। তুমি যদি আমাকে প্রথমে আমাদের ভারতীয় দর্শকদের জন্য প্রথমে জানাও যে বাংলাদেশের, বিশেষ করে তুমি যেখানে আছো ঢাকা রাজধানী শহরে, সেখানকার অবস্থাটা ঠিক কি? বাংলাদেশে প্রাথমিকভাবে যেটা হয়েছে সেটা হচ্ছে 5ই আগস্ট পর্যন্ত একটা প্রায় 15-16 বছরের, আমরা যদি খুব অ্যাকুরেটলি বলতে চাই, একটা মাফিয়াতান্ত্রিক সরকার ছিল। তো সাধারণত আমরা যারা মানে কোনো রাজনৈতিক জ্ঞান ছাড়াও যদি আমরা যারা মাফিয়া সিনেমা দেখেছি, তারা জানি যে যখন কোনো একজন বড় ডন বা কোনো একজন বড় মাফিয়া চলে যায়, তখন তার পরবর্তী যে সময়টা, সেই সময়টা একটা আনস্টেবিলিটির সময় হয়ে যায়। কারণ একটা মাফিয়া রুলের ক্ষেত্রে কি হয় যে সেটা একটা ভীতির দ্বারা, একটা বড় মস্তানের ভয়ে সকল ছোট মস্তান একরকম নুব্জ হয়ে থাকে। তো যখন 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে, শেখ হাসিনা পালিয়ে ভারত চলে গিয়েছে, তখন আমরা দেখতে পেয়েছি যে আসলে তার সাথে সাথে তার যেই বানানো যে প্রতিষ্ঠানগুলো একরকম খোকলা হয়ে গিয়েছিল এই 15-16 বছরে, সেই প্রতিষ্ঠানগুলো এক অর্থে ভেঙে পড়েছে। তো পুলিশ ব্যবস্থা ভেঙে পড়েছে, প্রশাসনিক কাঠামো ভেঙে পড়েছে। তো সেই ভেঙে পড়া অবস্থান থেকে একটা মোটামুটি স্থিতিশীল অবস্থানে যাওয়ার যে ট্রানজিশনাল সময়টা, বাংলাদেশ মোটা দাগে গত 4-5 মাসে সেই ট্রানজিশনাল সময়টার মধ্যে দিয়ে যাচ্ছে। তো এই ট্রানজিশনাল সময়ে নানান রকম সংকট থাকে। সেই সংকটগুলি অনেক ক্ষেত্রে যেমন ল ইন অর্ডার না থাকা, বিভিন্ন সময় বিভিন্ন রকম রাজনৈতিক গোষ্ঠী যাদের বিভিন্ন অপতৎপরতা হয়তো অন্যান্য সময় ঠেকানো সম্ভব হতো, সেই রকম কোনো ব্যবস্থা না থাকা,
এবং এরকম নানাবিধ অস্থিতিশীলতা, বাইরের বিভিন্ন এলিমেন্টের দ্বারা বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন রকম কাজকর্ম এবং দেশি বিদেশি নানান চক্রের নানান প্রভাবের ফলে একটা আপাত দৃষ্টি একটা অস্থিতিশীল এবং একটা আনস্টেবল সময়ের মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে। কিন্তু একই সঙ্গে সেখানে বাংলাদেশের জনগণের গণতন্ত্রের প্রতি যে কমিটমেন্ট এবং গণতন্ত্রে ফিরিয়ে আনার যে লড়াই, সেই লড়াইটাও জারি আছে। তো এই দুটোর একটা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে বাংলাদেশ প্রতি মুহূর্তে আগাচ্ছে, এবং যার ফলে বাংলাদেশের যে বাস্তবতাটা, সেই বাস্তবতাটাও ঠিক সাদা বা কালো না, বরং ধূসরের কোনো একটা বর্ণ। বাংলাদেশ সম্পর্কে ওভারঅল সারা বিশ্বের একটা যে সংবাদ যাচ্ছে, সেই সারা বিশ্বের সংবাদের মধ্যে একটা খুব বড় অংশ জুড়ে থাকছে যে বাংলাদেশে অস্থির অবস্থা নিয়ে তো খবর হচ্ছে, কিন্তু সেখানকার মাইনরিটি কমিউনিটি, সংখ্যালঘুদের উপরে অত্যাচারের অভিযোগ আছে। এটা বাংলাদেশ সরকার থেকে তাদের একরকম ভাষ্য আমরা পাচ্ছি, আর অন্যান্য দেশের বিভিন্ন রকম রিপোর্ট তারা একরকম বলছে, সেটার মিশ্র আছে। তো আমি সেই জন্য, তুমি যেহেতু ওখানে আছো, তুমি এই মুহূর্তে বাংলাদেশের সংখ্যালঘুদের যে অবস্থা, সেইটা যদি একটু আমাদের তার উপরে আলোকপাত করো। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়, বা আমি যদি খুব সরাসরি বলি, বাংলাদেশে যে বাঙালি হিন্দু, সেই বাঙালি হিন্দুর মূল সংকটের জায়গাটা যেটা হচ্ছে, সেটা একটা রাজনৈতিক সংকট। রাজনৈতিক সংকটটা হচ্ছে দীর্ঘদিন ঐতিহাসিক কারণে বাংলাদেশের জনগণের যে হিন্দু প্রপোর্শন, তার একটা অংশ, বড় অংশ আওয়ামী লীগের ভোটার ছিল। এখন সেই সব তো 2008-9 হিসাব, তারপর তো বাংলাদেশে ভোট টোট অ্যাজ সাচ হয় নাই। মানে আমার বয়স 27, আমি এখন পর্যন্ত বাংলাদেশে কোনো প্রপার ভোট দিতে পারিনি। তো সেই সাথে মানে যেরকম, মানে যদি আমরা একটু আমেরিকার কনটেক্সটের মতো করে চিন্তা করি, যে যখন আমেরিকা ইলেকশনের পরে আসলে কালোদের উপর অত্যাচার হয়, সেটা যত বেশি না আসলে তার বর্ণগত কারণে, তার থেকে বেশি হচ্ছে তার মানে কি বলবো রাজনৈতিক পরিচয়ের কারণে। তো যেহেতু মোটা দাগে একটা জেনারেলাইজেশন ছিল, বা এখনো আছে অনেকগুলি মানে ব্যতিক্রম থাকার পরেও, যে বাংলাদেশের হিন্দু কমিউনিটি আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত, বা তারা আওয়ামী লীগের মদত পুষ্ট, বা তারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায়, ইত্যাদি ইত্যাদি, যার ফলে একটা সামাজিক টেনশন 5ই আগস্টের পর তৈরি হয়েছে। এখন যেটা খুব মজার ব্যাপার, 5ই আগস্টের আগ পর্যন্ত কিন্তু এই সামাজিক টেনশন ছিল না। 5ই আগস্টের আগ পর্যন্ত কিন্তু কেউ বলে নাই যে হিন্দু মুসলিম, মানে এটা মুসলিমদের আন্দোলনটা হিন্দুদের আন্দোলন না, বা হিন্দু কমিউনিটির তরফ থেকে এরকম কোনো কথা আসে নাই যে হিন্দু শিক্ষার্থীরা যাতে অভ্যুত্থানে না যায় বা অভ্যুত্থানের সঙ্গে সম্পৃক্ত না থাকে। আমরা অভ্যুত্থানটা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বাঙালি আদিবাসী বিহারি সবাই মিলেই ঘটিয়েছি। কিন্তু 5ই আগস্টের পরবর্তীতে যেটা হলো, সেটা হচ্ছে সেই পুরানো ডাইনামিকটা কিভাবে যেন ফিরে এলো, এবং আমরা দেখতে পেলাম সেটাকে ফিরিয়ে আনার জন্য এক ধরনের অর্কেস্ট্রেটেড এবং অর্গানাইজ চেষ্টাও করা হলো। আমরা বহু ক্ষেত্রে দেখলাম যে যেহেতু এখানে, এবং বিশেষত 5ই আগস্টের পরে ভারতীয় মিডিয়ার তরফ থেকে যে ধরনের সিস্টেমিক অপপ্রচার করা হলো, মানে এটা মিস ইনফরমেশন, এগুলো ডিস ইনফরমেশন, এগুলো কেউ ভুলে করে ফেলে না, মানে এটা খুব একটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে একটা মানে লক্ষ্য নিয়ে করা হলো। তো তার ফলে যেটা হয়েছে যে 5ই আগস্টের পরবর্তী সময় আসলে হিন্দুদের উপর যে নির্যাতনের ঘটনাগুলি ঘটছে, সেই ঘটনাগুলি কতখানি সত্য তা নিরূপণ করাও অনেক ক্ষেত্রে কঠিন হয়ে যাচ্ছে এই গুজবগুলোর কারণে। কারণ মানে স্বাভাবিকভাবে যে আমি যখন ফেসবুকে এরকম শত শত দেখবো, তখন আসলে অনেক সময় মানে ভেরিফাই করেও কুল পাওয়া যায় না। এমনি রিউমার স্ক্যানার আমি দেখেছি, রিউমার স্ক্যানারের বিভিন্ন খবর আমি উল্লেখ করেছি আমার আগের অনুষ্ঠানে, সেখানে অনেক খবর ফেক, এটা প্রমাণিত হয়েছে, যেগুলো মিডিয়ায় চালানো হয়েছে আমাদের। যেমন আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি, যে এই পশ্চিমবঙ্গে একটা এটা, এবং মুশকিলটা হচ্ছে যে ধরেন আপনি আপনার আউটলেট থেকে বললেন ফেক, বা আমি এখান থেকে আমার মতো করে বলে যাচ্ছি ফেক ফেক ফেক, কিন্তু এটা তো আসলে অনেক কিছু তো এস্টাবলিশড হয়ে গেছে। যেমন 5ই আগস্টের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথের ভাস্কর্য ভাঙা হয়েছে, এটা আমি জানি যে মোটামুটি কলকাতা এবং পশ্চিমবঙ্গ ত্রিপুরা এসব জায়গায় পলিটিক্যালি এস্টাবলিশড। কেন আমি বলছি, কারণ আমি নিজে ইন্টারভিউ দেখেছি যে এরকম একটা অনলাইন চ্যানেল, ওই ভদ্রলোকের নাম কি আগে বিজেপি করতেন, তথাগত রায় সম্ভবত, হ্যাঁ ঠিক আছে, আমরা কোনো নাম ধরতে চাইছি না, বিজেপির একজন নেতা, তিনি হচ্ছে, মানে আমি নাম বলার উদ্দেশ্য হচ্ছে যে মানে কোনো ভুইফোর কেউ না আর কি, মানে একজন বিজেপি নেতার কাছে মানে রিপোর্টার এই কনটেক্সটে জিজ্ঞেস করছেন যে বাংলাদেশে কেন রবীন্দ্রনাথের ভাস্কর্য ভাঙা হলো, মানে ভাঙা হয়েছে কিনা সেটা না, বা কেন ভাঙা হলো, বা কেন তারা রবীন্দ্রনাথের ভাস্কর্য ভাঙেন, এবং পাশে একটা ফুটেজ চলছে রবীন্দ্রনাথের ভাস্কর্য ভাঙার। এবং আমি দেখেছি যে ত্রিপুরাতে একটা দুর্গা পূজা হয়েছে বাংলাদেশ থিম নিয়ে, সেখানেও সেই ভাঙা রবীন্দ্রনাথের স্কচ টেপ দেওয়া, মুখে হচ্ছে পেরেক মারা, হাতে পেরেক মারা সেই ভাস্কর্যের ছবি। এখন মজার বিষয় হচ্ছে এই ভাস্কর্য অভ্যুত্থানের সময় ভাঙা হয়নি,
এই ভাস্কর্য বানানো হয়েছিল ডিসইনফরমেশন কেন বললাম, 2023 সালে এই ভাস্কর্যটা যারা বানিয়েছিলেন তাদের মধ্যে প্রধান যিনি ছিলেন তিনি মানে আমার পূর্ববর্তী কমিটি ছাত্র ইউনিয়নের সভাপতি শিমুল কুম্ভকার। তো শিমুল সহ ওখানকার প্রতিবাদী ভাস্কররা রবীন্দ্রনাথের একটা ভাস্কর্য বানিয়েছিলেন। আমাদের ফেব্রুয়ারি মাসে একটা বই মেলা হয়, সেই বই মেলায় আদর্শ প্রকাশনী নামে একটা প্রকাশনী, তাদের স্টল দেওয়া হচ্ছিল না, কারণ তারা ফাহাম আব্দুল সালাম বলে এক ব্যক্তির বই প্রকাশ করছিলেন। তো এই যে বাক স্বাধীনতা নেই বাংলাদেশে, কথা বলার, এই কথা বলার স্বাধীনতা নেই, এটা সাব্যস্ত করার জন্য একটা ভাস্কর্য বানানো হয়েছিল টেম্পোরাল ভাবে রাজু ভাস্কর্যের উপরে, যে রবীন্দ্রনাথ তার মুখে স্কচ টেপ, হাতে গীতাঞ্জলির উপরে পেরেক মারা। সেই ভাস্কর্য ভেঙেছে সরিয়েছে আওয়ামী লীগ আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়, মানে এটা হাসিনার আমলের ভাস্কর্যের। হ্যাঁ, এবং হাসিনার আমলে ভাস্কর্যটা ভাঙা হয়েছে। কিন্তু হাসিনার আমলে ভাস্কর্য ভাঙা হয়েছে, এটা তো ন্যারেটিভ স্যুট করছে না। সেই জন্য, এবং মজার ব্যাপার, তখন কিন্তু মানে পশ্চিমবঙ্গে বেশ কিছু পত্রিকাটা রিপোর্টও করেছিল, কিন্তু সেটা তারা কেমন জানি সবাই মিলে ইচ্ছা করে বেমালুম ভুলে গেল। এবং ঠিক সেই ঘটনায় ঘটলো যে হচ্ছে মানে এটা একরকম চালিয়ে দেওয়া হলো গোটা দিয়েতে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অভ্যুত্থানের পরে রবীন্দ্রনাথের ভাস্কর্য ভাঙা হয়েছে, কিন্তু রবীন্দ্রনাথের কোনো ভাস্কর্য ভাঙা হয়নি, বরং রবীন্দ্রনাথের ভাস্কর্য ভাঙা হয়েছে শেখ হাসিনার সময়। ঠিক, এটা খুব ইন্টারেস্টিং তথ্য তুমি যেটা বললে। আমারও এটা বিভিন্ন সময় মনে হয়েছে যে আমরা বেশ কয়েক মাস আগে বলবো, যখন হাসিনা সরকার ছিল তখনও বিভিন্ন সময় যে রাজনৈতিক দল, আমি নাম করেই বলছি এখানে, যে আমাদের বিজেপি যে রাজনীতিটা করে, সেই রাজনীতিতে তারা বারবারই এখানে কিন্তু বিভিন্ন ন্যারেটিভ তৈরি করতো বাংলাদেশে বিভিন্ন রকম সংখ্যালঘুদের মানে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। এটা কিন্তু এই হাসিনা সরকারের আমলে বন্ধ হয়ে গেছে এমন নয়, মানে হাসিনা সরকারের আমলে এরকম প্রচুর কিন্তু আমরা এখানে এই খবরগুলো পেতাম, যে ওখানে দুর্গাপুজোর উপর হামলা হচ্ছে, কালী পুজো, কালী মন্দির ভাঙা হচ্ছে। তা সেটা হঠাৎ মানুষ যেন সেটা ভুলে গেল, ভুলে গিয়ে একটা এমন ন্যারেটিভ তৈরি হলো যে হাসিনা সরকারের আমলে বোধহয় সংখ্যালঘুরা খুব ভালো ছিল এবং এই ক্রান্তিকালে বোধহয় খুব খারাপ তৈরি অবস্থাটা এসছে। আমি সেই জন্য বলছি, হাসিনা সরকারের আমলে সংখ্যালঘুরা ঠিক কেমন ছিল, এই প্রশ্নটা তুমি জবাব দাও। এটা খুব, আমি যদি একদম সব থেকে গোদা উদাহরণটা দিই, 2021-এর যে দুর্গাপূজা, এই দুর্গাপূজা বাংলাদেশের যেই মানে হিন্দু কমিউনিটি, এই হিন্দু কমিউনিটির পক্ষ থেকে বলা হয়েছিল এটা হচ্ছে রক্তাক্ত শারদ, কারণ 500টার উপরে মন্দির হামলা হয়েছিল এবং বোধহয় 22টা না 24টা জেলায় মন্দির আক্রমণ হয়েছিল, এবং পুরোটা খুব অর্কেস্ট্রেটেড ভাবে। কোথাও একটা হনুমানের মূর্তির সামনে হচ্ছে কোরআন রেখে দিয়ে একটা অর্গানাইজড ভাবে পুরো জিনিসটা, এই ছবিগুলো আমাদের কাছে তখন এসেছিল। তো কথা হচ্ছে যে এই গত মানে 4 মাস জুড়ে যত মন্দির ভাঙার ঘটনা, সেগুলো জোড়া লাগালেও তখন একটা ল ইন অর্ডার আছে। এখন ল ইন অর্ডারের অনেক রকম ক্রাইসিস, এখন অনেক জায়গায় পুলিশ নাই, বা পুলিশ যতখানি ভালোভাবে থাকার কথা ওভাবে করে নেই। তো ওই রকম সময় যে 2021-এর জাস্ট দুর্গাপূজার সময় যে পরিমাণ ভায়োলেন্স হয়েছে, সেটাও সাধারণত 2024 কম্পারেবল না। তাহলে তখন তো কেউ হিন্দু গণহত্যা বলে নেই, তখন তো কেউ এই যে সারা দেশের এই ক্যাম্পেইন উই আর, তখন তুমি যেটা বলছো যে এখন যে রাজনৈতিক এটাও হচ্ছে, যে অশান্তিটা তার পেছনে একটা বড় রাজনীতি আছে, তখন সেটাও ছিল না। হ্যাঁ, সেটাও ছিল না। তখন ওটা অ্যাবসলিউটলি সাম্প্রদায়িক কারণে ছিল, মানে কেউ বলতে পারবে না যে ওখানে ওই সময় কেউ আওয়ামী লীগ বা বিএনপি বলে ভাঙাভাঙি করছিল। কিন্তু এবং মানে মন্দির যখন টার্গেটেড হয় তখন তো বোঝা যায় যে আসলে এটা টার্গেটটা আসলে পলিটিক্যাল টার্গেট না। মানে কোনো একজন হিন্দু নেতা, তিনি আওয়ামী লীগের নেতা, সেভাবে হয়তো তার বাড়ি ভাঙার একটা রাজনৈতিক যুক্তি খুঁজে পাওয়া সম্ভব, কিন্তু আপনি যখন কারো মন্দির আক্রমণ করছেন, তার মানে তো এটা একেবারেই, মানে এটাকে অন্য কোনো ভাবে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। হয় আপনি একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছেন, অথবা আপনি মানে সাম্প্রদায়িকতা করার চেষ্টা করছেন, অথবা উভয়। তো বাংলাদেশে 5ই আগস্টের পরে অনেক ঘটনা ঘটেছে, কিন্তু যে এই ঘটনাগুলো কোনো কিছুই এমন স্কেলের ঘটনা না যেটা আনপ্রেসিডেন্টেড, যেটা আগে কখনো বাংলাদেশে ঘটেনি বা যেটা চলমান ছিল না। কিন্তু মুশকিল যেটা হয়েছে যে এই ঘটনাগুলো এত বাড়াবাড়ি করে বলার ফলে মুশকিল হয়েছে সেটা হচ্ছে যেই ঘটনাগুলো যত দ্রুত শনাক্ত করতে হতো বা যে ঘটনাগুলো যতখানি দ্রুত স্টেপ নিতে হতো সেটা করা যাচ্ছে না, কারণ বাংলাদেশের মিডিয়াগুলো আবার এই কারণে সম্পূর্ণ ডিনায়েলে চলে গিয়েছে, স্বাভাবিক প্রতিক্রিয়া স্বরূপ। মানে একটা খবর যদিও সে বোঝেও যেটা হয়তো অথেন্টিক, সে তাও 8 ঘন্টা 10 ঘন্টা অপেক্ষা করছে, কারণ গুজবগুলো এত অর্কেস্ট্রেটেড ভাবে তৈরি করা হচ্ছে। এটা শুধু বাইরের দেশে প্রভাব ফেলছে তা না, ধরুন পশ্চিমবঙ্গে কোনো একটা বলয়, আমি নাম উল্লেখ করছি না যেহেতু আপনারা নাম উল্লেখ করা প্রেফার করছেন না,
কোনো একটা মানে কোনো একটা বলা হয় যাদের এখানকার মানে ভারতবর্ষে একটা হিন্দুত্ববাদী রাজনীতির প্রয়োজনীয়তা আছে, তারা ওইখানে বসে বিভিন্ন রকম ফেক নিউজ ইন্ডাস্ট্রিয়াল স্কেলে ছড়াচ্ছে। এবং এইটার প্রভাব বাংলাদেশের হিন্দুদের মধ্যেও পড়ছে, কারণ অনলাইন স্পেস তো ভাবে করে ডিটারমাইন্ড না যে এটা বাংলাদেশি পেজ, এটা ভারতীয় পেজ। তো ধরুন বিভিন্ন ফেসবুক, সেই ফেসবুক পেজগুলো প্রাথমিকভাবে ধর্ম চর্চার জন্য, যে শ্রীহরি সহায় ধরুন মানে একটা একটা পেজ, সেখানে সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত হচ্ছে কৃষ্ণের বিভিন্ন কথাবার্তা, তার যে বিভিন্ন জীবন আদর্শ, তার বিভিন্ন মিথ, সেগুলো সারাদিন ধরে পোস্ট হচ্ছে। এই পোস্টের মধ্যে যদি আপনি হঠাৎ করে ফাঁকে দেখেন যে গাইবান্ধাতে একটা হামলার খবর, আপনি তো জানেন না যে এই পেজটা কে চালায়, এই পেজটা কোথা থেকে চালায়, এই পেজটার উদ্দেশ্য কি, আপনি তো ওই খবর দ্বারা প্রভাবিত। আমি আমার একটা ব্যক্তিগত অ্যানেকডোটাল কথা বলি, যেটা খুব আমার মনে হয় যে এই ডাইনামিকটা বুঝতে খুব সাহায্য করবে। আমার মা হচ্ছে রাজবাড়ী বলে একটা জেলায় থাকেন, এটা হচ্ছে রাজবাড়ী জেলায় একটা গ্রামে থাকেন বহরপুর নামে। তো সেই গ্রামটা মোটামুটি হিন্দু মুসলিম সমান বা প্রপোর্শনাল আর কি। তো বললো যে হ্যাঁ এখানকার হিন্দুরা খুব বিপদে আছে বা আতঙ্কে আছে, বিপদে ইজ নট দ্য রাইট ওয়ার্ড, বললো যে খুব আতঙ্কে আছে। বললাম কেন আতঙ্কে আছে, বহরপুরে কিছু হয়েছে না, মানে পাশে বালিয়াকান্দিতে কিছু হয়েছে না, মধুখালীতে একটা ঘটনা জানি হয়েছে, এর বাইরে আশেপাশের ফরিদপুরের গোটা এলাকা জুড়ে কিছু হয়েছে সেভাবে সাম্প্রদায়িক? বলে না সেরকম তো জানি না। আমি বলি তাহলে সবাই এত আতঙ্কিত কেন? বলে যে ফেসবুকে সারাদিন দেখছি। হ্যাঁ, এইটা একটা অদ্ভুত ব্যাপার যে আমরা মনে হচ্ছে যেন বাংলাদেশে অনেক কিছু হচ্ছে এবং আমরা সেগুলো ফেসবুকে বা এখানকার মিডিয়াতে দেখছি এবং সেটা দেখে আমরা উত্তেজিত হচ্ছি এবং আমরা এখানকার যে নানা রকম সমস্যা, সেই সমস্যাগুলো থেকে ভুলে, মানে আমি বলছি আমাদের দেশের অনেক সমস্যা আছে, আমাদের দেশে বড় অশান্তি চলছে মণিপুরে, আমরা তাতে সেটা নিয়ে খুব চিন্তিত নই, আমরা বরং বাংলাদেশ নিয়ে একটু বেশি চিন্তিত হয়ে পড়ছি। হ্যাঁ, তো এই যে একটা এটা না যদি শুধুমাত্র মানে যদি অনলাইন মেকানিজমটা এরকম হতো যেটার দ্বারা শুধুমাত্র পশ্চিমবঙ্গের হিন্দু প্রভাবিত হচ্ছে, তাহলে আমার জন্য এটা এত বড় হেডেক হইতো না। কিন্তু হেডেকটা হচ্ছে যে বাংলাদেশের হিন্দু কমিউনিটির একটা বড় অংশ এর দ্বারা প্রভাবিত হচ্ছে, কারণ অনলাইন স্ফিয়ার তো একই তো স্ফিয়ার, ওই যে খবর আপনি ফেসবুকে দেখছেন সেই একই খবর তো হচ্ছে বাংলাদেশের একজন ফেসবুকে দেখছে। এবার নিউজ মিডিয়াকে তেমনি কেউ বিশ্বাস করে না, অর্গানাইজ নিউজ মিডিয়া, মানে গোটা দুনিয়া জুড়ে এটা একটা হ্যাঁ সেটা ঠিকই, এখন মেইনস্ট্রিম মিডিয়াকে কেউ করে না, সেটা সোশ্যাল মিডিয়ার মধ্যেও হয়েছে। আমরা যখন আড্ডা দিচ্ছি তখন আমাদের বলতে হবে যে আমরা নিজেরা যখন সোশ্যাল মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়ায় খুব আনচেকড খবর, ভীষণভাবে আনচেকড খবর যাওয়ার সুযোগ আছে। বিশেষ করে যারা এই সোশ্যাল মিডিয়াতে থাকেন তারা সবাই যে খুব প্রফেশনাল জার্নালিজম থেকে আসেন তাও নয়। হ্যাঁ, এবং প্রফেশনাল জার্নালিজম তো আবার এখন গদি মিডিয়াতে রূপান্তরিত হয়েছে, তাদের উপরে ভরসার জায়গাটা কম। তো সব মিলিয়ে একটা জার্নালিজমের একটা সমস্যা তৈরি আছে, সারা পৃথিবীতেই আছে, আমাদের দেশে বাংলাদেশে তো আছি। কিন্তু আমরা আজকে যদি আমরা আমাদের এই অনুষ্ঠানগুলো করার একটা মূল উদ্দেশ্য আমি সবসময় বলি আমার, যে প্রকৃত খবর আমরা জানতে এবং জানাতে চাই, প্রকৃত খবর, একটা সত্যি খবর, এবং সেই খবরের বিশ্লেষণমূলক যে জায়গাগুলো, যেমন আমরা সাংবাদিকতা বহু বছর আগে যখন শুরু করেছিলাম 3 দশক আগে, তখন আমাদের যে কথাগুলো আমাদের সিনিয়ররা শেখাতেন, যে এথিক্সগুলো শেখাতেন, যে সংবেদনশীল খবর কিভাবে করতে হয়। মন্দির মসজিদ তখন খবরের কাগজে লেখা যেত না, ধর্মস্থান লিখতে হতো, এবং সংবেদনশীল খবর হ্যাঁ সেভাবে ডিল করা। তা এখন সোশ্যাল মিডিয়ায় অনেক লিবার্টি পেয়েছেন, আমরা অনেকে লিবার্টি পেয়েছি, সেটাকে মিসইউজও করা হচ্ছে। তো আমরা যেটা বলছিলাম যে আমরা সত্য খবরটাকে বেশি করে আনতে চাই এবং একটা তৈরি করতে চাই যে এই ভুল ন্যারেটিভে যাতে মানুষ ফাঁদে পা না দেয়। যেটা আপনি যেটা বললেন, আমি আপনার মায়ের কথা যেটা শুনলাম যে তিনি গ্রামে আতঙ্ক, আমার মনে হয় এটা বাংলাদেশে একটা খুব বড় আতঙ্ক তৈরি করেছে অনেক অনেক মানুষের মধ্যেই, সেটা সত্যি হোক মিথ্যে হোক এটা তৈরি হয়েছে, এবং সেটাতে অনেকে আতঙ্কিত হয়ে তারা চেষ্টা করছেন হয়তো যোগাযোগ করা এপারে তাদের আত্মীয় স্বজনের জন্য সঙ্গে যোগাযোগ করছেন, এবং সেটা হয়তো আরও বেশি করে পল্লবিত হচ্ছে। অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে এই মুহূর্তে আমি যেটা আপনার কাছেও জানতে চাইব যে বাংলাদেশের সরকারটা, যে অন্তর্বর্তী সরকার, সেই সরকার কিভাবে এই পরিস্থিতির মোকাবেলা করছে, এটা আপনারা কিভাবে দেখছেন? আমার কাছে মনে হয় যে আসলে একটা বড় সংকট তো এটা যে যারা রাষ্ট্র ক্ষমতা এই মুহূর্তে আছে তারা কেউ রাষ্ট্র চালানোর প্রফেশনাল না, মানে তারা তাদের নিজ নিজ ফিল্ডে খুব দক্ষ মানুষ বা গুরুত্বপূর্ণ ভালো কাজ করেছেন দেখে একটা অন্তর্বর্তীকালীন সময়ে তাদের কথা মানুষের মনে হয়েছে, বা যারা ছাত্র অভ্যুত্থানকারী শক্তি ছিল তাদের মনে হয়েছে যে সর্বজন গ্রহণযোগ্য তো কেউ হয় না, কিন্তু তারপরও মানে কি বলবো গ্রহণযোগ্যতার দিক থেকে যাদের হয়তো ডান বাম মধ্য নির্বিশেষে সব থেকে বেশি ক্রেডিবিলিটি আছে
তাদেরকে একসাথে করে একটা সরকার ফর্ম করা হয়েছে। তো এরা অনেক কিছু, অনেক অন্তর্ঘাত, অনেক ধরনের সংকট প্রতি মুহূর্তে মুখোমুখি হওয়ার মধ্য দিয়ে আসলে আগাচ্ছে। তো সেই ক্ষেত্রে যেমন সাম্প্রদায়িক সংকটের এই পুরো বিষয়টা তারা কিভাবে ডিল করবে, এটা তো আসলে তারা এটার সাথে অভ্যস্ত না। কিভাবে করে এরকম ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের ফেক নিউজ মোকাবেলা করা, আবার কমিউনিটি গুলোর সাথে যথেষ্ট পরিমাণে সম্পর্ক স্থাপন করা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তারপরও অন্তর্বর্তীকালীন সরকার, যেমন যেদিন আগরতলায় হামলা হলো বাংলাদেশের দূতাবাসে বা ইয়েতে, তারপরে কিন্তু সরকার একটা খুব গুরুত্বপূর্ণ দুটো কাজ করেছে। প্রথম কাজ হচ্ছে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সাথে মিলে একটা মিটিং করেছে, যে ন্যাশনাল ইউনিটির সেন্স দেওয়ার জন্য, এবং তার পরবর্তীতে সকল ধর্মীয় নেতার সাথে, মানে প্রায় সকল কমিউনিটির ধর্মীয় নেতাদের সাথে আর একটা আলোচনা সভা হয়েছে। তো তার মধ্যে দিয়ে কিছু জিনিসপত্র উঠে এসেছে। এখন যেহেতু পরিস্থিতিটা খুবই ইন্টেন্স, এবং এই ইন্টেন্স পরিস্থিতিতে আসলে মানে এক ধরনের সাম্প্রদায়িকতার বাতাবরণ তৈরি হয়েছে, এবং যেটা একদম আননেসেসারি ছিল। মানে বাংলাদেশ কোনোভাবে এটা ডিজার্ভ করতো না। কারণ 5ই আগস্টের পর আমাদের মনে হয়েছিল যে আসলে এই পুরাতন বিভেদ রেখাগুলো অনেক ক্ষেত্রে নাই হয়ে যাবে, রাজনীতির একটা নতুন ধরনের মেরুকরণ হবে যেখানে হিন্দু মুসলিম কোনো ফ্যাক্টর থাকবে না। কিন্তু এই পুরো হয়েছে কি, পুরো ভারতীয় মিডিয়ার যে প্রভাব, তার প্রভাবের ফলে যেটা হয়েছে যে বাংলাদেশের হিন্দুদের অলমোস্ট মানে এটার বিরুদ্ধে বলে নিজেদের প্রমাণ করতে হচ্ছে আর কি, যে না আমরা তো এটাতে সাবস্ক্রাইব করি না। কারণ ধরুন কলকাতার কোনো একটা মিডিয়াতে কোনো একজন বাংলাদেশি হিন্দু কোনো একটা বক্তব্য দিচ্ছে, এইবার তখন মানে যেই বাংলাদেশি মুসলিমটা, তার স্বভাবতই মনে হচ্ছে যে তার পাশের যে বাংলাদেশি হিন্দুটা, তারা বলা যে তোরা এটা প্রতিবাদ করিস না কেন, তোরা জানাচ্ছিস না কেন যে তোরা ভালো নাই, এই সেই। তো এখন তখন তার একটা সংকট তৈরি হচ্ছে যে আমি তো বলি নাই কোথাও যে আমি খারাপ আছি, তাহলে আমাকেই বা কেন বারবার করে বলার মধ্য দিয়ে প্রমাণ করতে হবে যে আমি আসলে মানে এইটার সাথে নাই, বা আমি এই ফেসবুকের সাথে নাই। যার ফলে এক ধরনের টানা পোড়েন বেড়েছে। এখন এই টানা পোড়েনটাকে আসলে কিভাবে, সামাজিক টানা পোড়েনটা কিভাবে মোকাবেলা হবে, এটা একটা বড় চ্যালেঞ্জ। সেটা আসলে এখনো সরকার যে খুব বেশি কিছু করতে পেরেছে এমন না। তারা মানে ট্রাস্ট গেইন করার জন্য যে প্রাথমিক কাজগুলো, সেই কাজগুলি করার চেষ্টা করছে। যেমন সুনামগঞ্জে একটা সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে, প্রায় শখানে ঘর ভাঙচুর হয়েছে একটা ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে। যে কেউ এক হিন্দু ধর্মাবলম্বী, তিনি হচ্ছে তার ফেসবুক থেকে হচ্ছে ইসলাম সম্পর্কে কটাক্ষ করে কোন একটা বক্তব্য দিয়েছিলেন এলিজিবলি, সেটাকে কেন্দ্র করে শখানে বাড়ি ভাঙচুর হয়েছে। তো সেটার যেই প্রক্রিয়া, মানে সেটার যে বিচারিক প্রক্রিয়া, সেই বিচারিক প্রক্রিয়া বেশ খানিকটা এগিয়েছে, এবং এটা বাংলাদেশে খুব রেয়ার যে বাংলাদেশে এত দ্রুত সাধারণত কোনো সাম্প্রদায়িক ইনসিডেন্টের বিচার হয় না। তো সেখানে তারা আসলে এই বিচারটা দ্রুত করার চেষ্টা করছে, কারণ চেষ্টা করে তারা দেখাতে চায় যে মানে হিন্দু কমিউনিটির ওই ট্রাস্টটাও গেইন করতে চায়। কিন্তু এখানে আসলে নানান রকম ঐতিহাসিক ব্যাগেজ আছে, যার ফলে পুরো প্রক্রিয়াটা এত সহজ নয়। এবং সেখানে আসলে সরকারের সব পদক্ষেপ সফল হচ্ছে এমন না, তবে সরকার আসলে তাদের দিক থেকে কিছু চেষ্টা করছে, সেটা আসলে স্বীকার না করলে অন্যায় করা হবে। এটা থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। আমরা যেটা প্রথম দিকে দেখেছিলাম যে একদম কিছুই ছিল না, স্বাভাবিকভাবে যখন সরকার অন্তর্বর্তী সরকার এসেছিল তখন একটা ব্যাপক অরাজক অবস্থা ছিল দেশে। এখন কি তার কোন রকম পরিবর্তন দেখা যাচ্ছে? হ্যাঁ, এখন অরাজকতার মাত্রাটা ওই পরিমাণে অ্যাজ সাচ ওই পরিমাণে নেই। এই মুহূর্তে অত বেশি অরাজক পরিস্থিতি না, আপনি যদি আগস্ট বা সেপ্টেম্বরের সঙ্গে তুলনা করেন। কিন্তু এখনো যে সম্পূর্ণরূপে পুলিশের কন্ট্রোলে এরকম না। বিশেষত পুলিশ আসলে মানে এটা আসলে আপনাদের দেশে মূলত একই, আমার মনে হয় না খুব ভিন্ন। আমাদের দেশের পুলিশ ব্যবস্থাগুলো তো আসলে খুবই কলোনিয়াল কাঠামোর মধ্য দিয়ে তৈরি। তো এখানে পুলিশ আসলে কোনো ঘটনা নিয়ন্ত্রণ করার জন্য একটা কাজই পারে, সেটা হচ্ছে বাড়ি মারা, ভায়োলেন্স ইউজ করা। ভায়োলেন্স ইউজ করা ছাড়া কিন্তু তারা আসলে ডিএসকেলেশনের অন্য কোনো টেকনিক সেভাবে করে জানে না। তো যার ফলে যেটা হয় যে দীর্ঘদিন তো ভায়োলেন্স ব্যবহার করা হয়েছে, কিন্তু এখন তো পুলিশ ভায়োলেন্স ব্যবহার করার ক্ষেত্রে অনেক বেশি ভীত সন্ত্রস্ত, যে পুলিশ ভায়োলেন্স ব্যবহার করলে আবার সেটার অন্য কোনো রিপারকাশন হবে কিনা, তার চাকরি চলে যাবে কিনা, ইত্যাদি ইত্যাদি। তো সেরকম কিছু সমস্যা রয়েছে। পুলিশেরও ফুল কনফিডেন্স নেই, কিন্তু তারপরেও আসলে মানে মোটামুটি ঢাকা শহর বা ঢাকার আশপাশে বা জেলা শহরগুলোতে মোটামুটি যে মানুষ আগে বের হতে পারছিল না, বা মানে ডাকাতি ছিনতাই রাহাজানির ভয়, সেগুলো অনেকাংশে লোপ পেয়েছে বা অনেকাংশে কমেছে। কিন্তু প্রান্তিক অঞ্চলে আসলে এখনো নানান ক্ষেত্রে নানান রকম মানে কি বলবো আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে পুলিশ সম্পূর্ণরূপে আসলে নিয়ন্ত্রণ করে উঠতে পারেনি। এখনো অনেক জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা একটু শেকি।
বাংলাদেশের রাজনৈতিক দল, আমি যেটা বিশেষ করে জানার ইচ্ছে, যেহেতু রাজনীতির সঙ্গে তুমি খুব ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত, এই মুহূর্তে বাংলাদেশ কি নির্বাচনের মতো অবস্থা তৈরি হয়েছে? রাজনৈতিক দল কি তারা তৈরি? রাজনৈতিক দলরা তো আসলে তৈরি, রাজনৈতিক দলরা তো আসলে 5ই আগস্ট নির্বাচন দিলে 5ই আগস্টই তৈরি ছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে রাজনৈতিক দলের হাতে এই মুহূর্তে ক্ষমতা ছেড়ে দেওয়াটা আসলে বাংলাদেশের জন্য ওয়াইজ হবে কিনা, বাংলাদেশের জন্য আসলে একটা বিচক্ষণ সিদ্ধান্ত হবে কিনা, এটা নিয়েই মূল রাজনৈতিক তর্কটা চলছে, যে আগে সংস্কার পরে নির্বাচন, নাকি নির্বাচন হয়ে নির্বাচিত সরকারের হাত দিয়ে সংস্কার। এটা যদি তুমি, খুব ইন্টারেস্টিং পয়েন্ট, এটা যদি একটু ব্যাখ্যা করে বলো, একটু যুক্তি দিয়ে বলো। মূলত একদল বলার চেষ্টা করছে যে আসলে যে অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হলো, অন্তর্বর্তীকালীন সরকার তো কারো ভোটে জিতে আসেনি, ছাত্র অভ্যুত্থানকারী শক্তিদের প্রতিনিধি হিসেবে যারা ছিলেন তারা তাদের জায়গা থেকে আলোচনা করে এই উপদেষ্টাগুলো নির্ধারণ করেছেন। এমন না যে সারা দেশে ছাত্রদের ভোটের মধ্য দিয়ে বা অন্য কোনো প্রতিনিধিত্বমূলক ব্যবস্থার মধ্যে দিয়ে তারা এসেছেন, যার ফলে আসলে এবং গত 4 মাসে তারা যে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছেন, সেই রাজনৈতিক প্রজ্ঞা দেখে মনেও হয় না যে তারা আসলে সংস্কারের কাজ যেভাবে করা দরকার সেভাবে করতে পারবেন। এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর, প্রধানত বিএনপির এবং অন্যান্য রাজনৈতিক অনেক দলেরও যে বক্তব্য, সেটা হচ্ছে দ্রুততম সময়ে নির্বাচন দিয়ে একটা নির্বাচিত প্রতিনিধিদের হাতে দেশটাকে দিয়ে, যাতে করে অন্তত পক্ষে ইলেকটোরাল ডেমোক্রেসির যে সিস্টেম, আমি বলছিলাম একটু আগে যে আমার বয়স 27 বছর, আমি এখন পর্যন্ত কোনো নির্বাচনে ভোট দিতে পারিনি, সেই ভোট দেওয়ার অধিকারটা মানুষের হাতে ফিরিয়ে দেওয়া, এবং যারা ম্যান্ডেট নিয়ে আসবেন তাদের হাতে আসলে এই সংস্কারগুলো করারই যে যে ক্ষমতাটা সেটা অনেক বেশি থাকবে। পক্ষান্তরে যেটা উপদেষ্টারা এবং অনেক মানে এই যারা কিনা মানে মূলত কোনো রাজনৈতিক শক্তির অংশ ছিলেন না, কিন্তু এই অভ্যুত্থানের মধ্য দিয়ে একরকম মানে রাজনৈতিক ক্ষমতার ভার কেন্দ্রে চলে এসেছেন, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, তাদের যে সিনিয়র লিডারশিপ, নাগরিক কমিটি, জাতীয় নাগরিক কমিটি, তারা যেটা বলার চেষ্টা করছেন সেটা হচ্ছে যে যদি এই রাজনৈতিক দলগুলোই পারতো তাহলে তো আমাদের নেমে অভ্যুত্থান করতে হতো না। এই বন্দোবস্ত তাহলে তারাই যদি পারে তাহলে তারা সরকার ফেলতে পারলো না কেন? তারা সরকার মানে বিএনপি, জামাত বা বামপন্থী সংগঠনগুলো তো ডিসেম্বরের নির্বাচনের আগেও সরকার ফেলার জন্য হম্বিতম্বি করেছে বা তারা গণ আন্দোলনের ডাক দিয়েছে, তো সেই আন্দোলনের মধ্যে দিয়ে তো পড়েনি। এবং এই গত 52-53 বছরের বড় অংশ সময় তো এই রাজনৈতিক দলগুলো ইন ওয়ান ফর্ম অর আনাদার ক্ষমতায় ছিল, তাহলে তারা তো সংস্কার করতে পারেনি। আমাদের এরকম একটা সংকট মুহূর্ত তৈরি হচ্ছে যখন আমাদের সমাধান করতে হবে, তাহলে সেই বেসিক সমাধানগুলো করার আগে আমরা যদি রাজনৈতিক দলকে ক্ষমতায় দিই তাহলে আবার 10 বছরের মধ্যে আর একটা শেখ হাসিনা উৎপাদিত হবে না, এর গ্যারান্টি কি? তো এটা হচ্ছে মূলত যদি আপনি মানে তাত্ত্বিক জায়গা থেকে তাদের যুক্তির জায়গাগুলো সেটা যদি আমি বলি, আর এটা একটা রিয়েল পলিটিক্স এর হিসাব আছে। রিয়েল পলিটিক্স এর হিসাব হচ্ছে যে যারা অভ্যুত্থান করে ক্ষমতায় এলো এদের কোনো রাজনৈতিক দল, যদি আগামীকালকে নির্বাচন দেওয়া হয় তাহলে তারা কেউ নির্বাচনে দাঁড়াতে পারবে না, কিন্তু তাদের এই অভ্যুত্থানের মধ্যে যে একটা রাজনৈতিক ক্রেডিবিলিটি এবং একটা বেস তৈরি হয়েছে, তারা মূলত চাচ্ছে এই বেসটাকে কনসলিডেট করে আগে একটা পার্টি ফর্ম করতে। যদি তার আগে ইলেকশন দিয়ে দেওয়া হয় তাহলে পরের ইলেকশনটা তারা লড়তে পারবে না। সো আসলে এটাও একটা রিয়েল পলিটিক্স এর হিসাব, যে যত দেরিতে নির্বাচন হবে তত এই নাগরিক, যে ছাত্র নাগরিক, যে একটা নতুন কোয়ালিশন তৈরি হলো একটা অংশ, তাদের যেই মানে নির্বাচনের প্রসপেক্ট, এটা যত পরে নির্বাচন হবে তাদের জন্য তত ভালো। আবার বিএনপির একটা কনসিডারেশন হচ্ছে যে বিএনপির নেতারা যতই ভালো ভালো কথা বলুন না কেন, প্রান্তিক পর্যায়ে বিএনপির যে কর্মীরা তাদেরকে অনেক ক্ষেত্রে কন্ট্রোল করা যাচ্ছে না, তারা চাঁদাবাজির সাথে বা বিভিন্ন অনৈতিক কাজের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। তো যত নির্বাচন পরে হবে বিএনপির পপুলারিটি তত কমতে থাকবে, এটা একটা জেনারেল এস্টিমেশন। তো এই রিয়েল পলিটিক্স এর হিসাবটাও আসলে বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর নির্বাচন দেরিতে দ্রুত চাওয়ার এবং যারা বর্তমানে সরকারে আছেন তাদের নির্বাচন দেরিতে চাওয়ার একটা বাস্তবিক ক্যালকুলেশন। তার বাইরে এই আলোচনাও আছে যে আসলে সংস্কারটা কার হাত দিয়ে হওয়াটা বেশি লেজিটিমেট, এই অভ্যুত্থানকারী শক্তিদের মধ্য দিয়ে মনোনীত উপদেষ্টা মন্ডলীর হাত দিয়ে, নাকি জনগণের ম্যান্ডেটে আসা কোনো একটা নির্বাচিত সরকারের হাত দিয়ে। এখন যে প্রশ্নটা সবসময় আমাদের মনের মধ্যে আসে সেটা হচ্ছে যে এই গণ অভ্যুত্থানের পরে যে গণ অভ্যুত্থানের মূল জায়গাটার মধ্যে একটা অন্যতম ছিল যে গণতন্ত্র ফেরত পাওয়া, ফ্যাসিবাদের বিরুদ্ধে থেকে আমরা, তো সেই জায়গাটা কি ফেরত এসছে? এখন কি মনে হচ্ছে যে আপনাদের যে আপনারা
এই এখন যে অবস্থায় আছেন এই অন্তর্বর্তী সরকারের আমলে গণতন্ত্র অনেকটাই আগের থেকে বেটার হয়েছে, আপনার ফেরত পেয়েছেন গণতন্ত্র? মানে আপনারা সবকিছু বলতে পারেন, সরকারের বিরুদ্ধে বলতে পারেন। ধরন বদলেছে, অনেক ক্ষেত্রে বদলেছে, অনেক ক্ষেত্রে বদলায়নি। অনেকগুলো জায়গা ভালো হয়েছে, যেমন ধরুন এখনো কিন্তু আওয়ামী লীগের লোকজন মানে যেমন অনেকগুলো জায়গা, যেমন আমি যদি বলি যে বাক স্বাধীনতার প্রশ্ন, যে কতটুকু বলা যাচ্ছে কতটুকু গণতন্ত্রের অন্যতম শর্ত সেটা। এখন বিষয়টা হচ্ছে আপনি এটা ভালো বুঝবেন, আপনি মিডিয়ার লোক, যে কেউ যদি সেলফ সেন্সর করে তাহলে কিন্তু সেটা আসলে সরকারকে দোষ দিয়ে লাভ নেই। যে আমি আমি বললামই না কারণ আমি ভয় পাচ্ছি বললে কি হবে। হ্যাঁ, কিন্তু সেই ভয়ের বাতাবরণ থাকলেই আমি সেলফ সেন্সর করব। এখন মুশকিলটা হচ্ছে এই ভয়ের বাতাবরণ তো সরকার কেন্দ্রিক না অনেক ক্ষেত্রে। ধরুন আমি আমি মানে ইসলামিস্টদের বিরুদ্ধে কিছু বলছি না, সেই না বলাটা এই কারণ না যে ইউনূস সরকার আমাকে ধরে নিয়ে যাবে। সেই না বলাটা অনেক ক্ষেত্রে এই কারণে যে কারণ ইসলামিস্টরা পরে আমার যে মব ট্রায়ালটা ফেসবুকে করবে সেটা আমি এড়াতে চাচ্ছি। আমি যদি স্ট্রিক্টলি রাষ্ট্রের সাথে ক্যালকুলেশনের কথা বলি, তাহলে রাষ্ট্র অনেকগুলো জিনিস করেছে, যেমন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের সংশোধন হয়েছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সম্ভবত বাতিল হয়ে যাওয়ার কথা ছিল, আমি লাস্ট খবর মানে ওটা বাতিল করার একটা প্রক্রিয়া চলছে। আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই করেছি যে ফেসবুকে বক্তব্যের জন্য কাউকে অ্যারেস্ট করা যাবে না। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে চলছে। এখন বিভিন্ন রাজনৈতিক সংগঠন একই সময় একই জায়গায় প্রোগ্রাম করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন ধরুন ছাত্র শিবিরের রাজনীতি প্রকাশ্যে আসা উচিত কি উচিত না, সেটা একটা অন্য তর্ক, যে ছাত্র শিবির তাদের পূর্বতন ছাত্র সংঘ ৭১ গণহত্যার সাথে সরাসরি জড়িত, তাদের রাজনীতি পুনর্বাসিত হবে কি হবে না। কিন্তু আপনি যদি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান, আপনি দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই সঙ্গে একই জায়গায় মানে টিএসসির বাইরে ছাত্র দল এবং ছাত্র ইউনিয়নের মুক্তিযুদ্ধ সংক্রান্ত গ্রাফিতি তো না ইনস্টলেশন বসানো, আবার টিএসসির ভিতরে ছাত্র শিবিরের জুলাই অভ্যুত্থান সংক্রান্ত ইনস্টলেশন বসানো। কেউই কারো ইনস্টলেশন এখন পর্যন্ত ভাঙে না, বা ইনস্টলেশন ভাঙাভাঙির যে রাজনীতি বা অন্যকে দাঁড়াতে দেওয়া না দেওয়ার যে রাজনীতি সেটা অনেক ক্ষেত্রে কমেছে। কিন্তু সেটার কারণ হচ্ছে আগে একটা একচ্ছত্র ক্ষমতাধারী ছিল, এখন ওই একচ্ছত্র ক্ষমতাধারী কেউ নাই। কিন্তু আমাদের ভয় হচ্ছে যেটা পার্মানেন্ট কোন স্টেট না, যেই মুহূর্তে কোনো একটা শক্তি ওই একক ক্ষমতার জায়গায় পৌঁছে যাবে তখন পরিস্থিতি যে আবার আগের মতো হয়ে যাবে না এর কোনো নিশ্চয়তা নাই। কারণ যারা এখন ক্ষমতা কাঠামোর মধ্যে আছেন তাদের মধ্যে অনেক ক্ষেত্রে স্বৈরতান্ত্রিক বিভিন্ন প্রবণতা দেখা যাচ্ছে, পরিলক্ষিত হচ্ছে, বিশেষত যারা একটু তৃণমূল পর্যায়ে ওই ক্ষমতা কাঠামোর সাথে অ্যালাইন্ড হয়ে রাজনীতি করছেন তাদের মধ্যে আমরা বিভিন্ন রকম স্বৈরতান্ত্রিক প্রবণতা দেখতে পেয়েছি। তবে যদি সবকিছুই তো আসলে তুলনামূলক আলোচনা, কনটেক্সট ছাড়া কম্প্যারিজন ছাড়া তুই আলোচনা করার মানে নেই। কারণ স্ক্যান্ডিনেভিয়ার একটা দেশের তুলনায় নিশ্চয়ই আমাদের এখানে বাক স্বাধীনতা অনেক কম, আবার মিডল ইস্টের অনেক দেশের তুলনায় আমাদের এখানে বাক স্বাধীনতা বেশি। তো তুলনা যদি করি তাহলে আসলে শেখ হাসিনা আমলের থেকে বাক স্বাধীনতা এবং গণতান্ত্রিক অধিকারের যে জায়গাগুলো সেগুলো অনেকখানি বেড়েছে এবং মানুষের গণতন্ত্র সচেতনতাও অনেকখানি বেড়েছে। কোথাও যদি কারো উপর কোনো আঘাত হচ্ছে, কোনো জায়গায় যদি কোনো রাজনৈতিক দল অন্য কোনো রাজনৈতিক দলকে প্রোগ্রাম করতে না দেয় তাহলে তার বিরুদ্ধে যথেষ্ট প্রতিবাদ হচ্ছে এবং সেগুলো প্রত্যেকটাই নিউজ হচ্ছে। সো এক ধরনের কনসাসনেস কিন্তু ডেভেলপ করেছে গত কিছু দিনের মধ্যে যে আমাদেরকে অধিকারগুলো দিতে হবে। আমার মনে হয় দীর্ঘদিন একটা বড় সময় গেছে যখন এই অধিকারগুলো যে আমাদের প্রাপ্য এটাই বাংলাদেশের জনগণকে ভুলিয়ে রাখা হয়েছিল বা জনগণ মনে মনে অনুভব করলেও প্রকাশ্যে বলতে পারছিল না। এখন বাংলাদেশের বিভিন্ন ধরনের জনগণ সেই কথাগুলি বলতে পারছে। কিন্তু এখানে একটা বড় আলোচনা যেটা বলা যায় যে এলিফ্যান্ট ইন দ্য রুম, সেটা হচ্ছে ছাত্রলীগ বা আওয়ামী লীগের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হচ্ছে না। আওয়ামী লীগ কথা বলতে গেলে বা আওয়ামী লীগ কিছু করতে গেলে তাদের উপর আক্রমণ হচ্ছে, কিন্তু সেটা আসলে আটকানোর কোনো উপায় নাই এই কারণে কারণ তারা এখনো অভ্যুত্থানকে অভ্যুত্থান বলতেই নারাজ। তারা এখনো এটাকে কু বলার চেষ্টা করছে, তারা এখনো মানে অভ্যুত্থানকারীদের নিয়ে সমানে মক করে যাচ্ছে, তারা মানে অভ্যুত্থানের শহীদদের নিয়ে জঘন্য জঘন্য প্রোপাগ্যান্ডা করছে এবং কোন ধরনের রিকনসিলিয়েশনের প্রক্রিয়া আসতে তারা একরকম সম্পূর্ণ নারাজ। তাদের ভাবটা এমন যে তাদেরকে অন্যায়ভাবে ক্ষমতাচ্যুত করা হয়েছে, তারা সুযোগ পেলেই ক্ষমতায় চলে আসবে। তো এরকম একটা পরিবেশে আপনি আসলে মানে জনগণকে কি বলে শান্ত করবেন, কি বলে বলবেন যে না ওরাও মানুষ বা ওদেরও বলার অধিকার আছে, ওদের যাতে আক্রান্ত না করা হয়। তো সেই ক্ষেত্রে আসলে আওয়ামী লীগ বাদ দিলে একদম যারা কোর আওয়ামী লীগ বলতে যারা মানে রিমোর্সলেস আওয়ামী লীগ, যে 5ই জুলাই পর্যন্ত 5ই আগস্ট পর্যন্ত যা যা করেছে আওয়ামী লীগ বেশ করেছে, এই গ্রুপটাকে যদি বাদ দেই তাহলে বাকিদের জন্য কথা বলার স্পেস এবং কথা বলার যে শক্তি সেটা অনেকখানি বেড়েছে। ধন্যবাদ মেঘমাল্লা, তুমি অনেকটা সময় খুব মূল্যবান আলোচনা আজকে করলে, অনেকটা সময়ের মধ্যে দিয়ে। আমার মনে হয় যে
আপনারা যারা দর্শকরা দেখলেন আমাদের এই অনুষ্ঠানটা, তাদের সবারই এর মধ্যে থেকে অনেক রকম ভাবনা চিন্তার খোরাক আপনারা পাবেন এবং আপনাদের যা ভাবনা মনের মধ্যে আসছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাদের লিখে জানাবেন। আমরা এ ধরনের অনুষ্ঠান আরও করতে আগ্রহী। আমরা একটাই আমাদের চাওয়া, সেটা হচ্ছে প্রতিবেশীর সঙ্গে আমাদের সম্পর্কের উন্নতি হোক, আমাদের সৌহার্দ্য, প্রীতি এবং ভালোবাসার সম্পর্ক ফিরে আসুক, পরস্পরের মধ্যে বিদ্বেষ এবং ঘৃণা যেন আর না বাড়ে। ধন্যবাদ মেঘবল্লা, তোমাকে আমার পক্ষ থেকে এবং দর্শকদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনারা যারা অনুষ্ঠান দেখলেন সবাইকে নমস্কার।